আপনারা শুনছেন কাব্যিক নিবেদিত ইকরাম কবিরের লেখা খুদে গল্পের বই। কণ্ঠে আছি আমি শোয়েব আহমদ। খুদে গল্পের বই আজকে শুনবেন প্রতিশোধ, প্রশান্তি ট্যাব M200, তরণী কণ্ঠ। প্রতিশোধ। পিন্টু মামা একটা ডিবির পেছনে নিজেকে আড়াল করে মাথাটা একটু উঁচিয়ে তার স্টেন গান চালিয়ে যাচ্ছেন। ঠেটা ঠেটা শব্দ হচ্ছে। থেমে থেমে গুলি চালাচ্ছেন। তার দলের অন্যান্য যোদ্ধাদের চেয়ে তিনি বেশ দূরে অবস্থান নিয়েছেন। তিনি শত্রুদের তার দিকে ব্যস্ত রাখতে পারলে তার সহযোদ্ধারা একটা গেরিলা হামলা চালাতে পারবেন, এই আশায়। গুলি ছুঁড়তে ছুঁড়তে মামা আমার উপস্থিতি টের পান। হঠাৎ করেই পেছনে ফিরে আমার দিকে তাকান। খুব অবাক হয়ে মামা বলেন, টিঙ্কু, তুই তুই এখানে কি করছিস? এখানে এলেই বা কি করে? এ তো যুদ্ধের ময়দান, তুই কি করছিস এখানে? মামা, তুমি অস্থির হও না তো। আমি স্বপ্ন দেখছি, তোমার কাছে স্বপ্নে এসেছি, কিন্তু তুমি গুলি চালাও। আমার দিকে তাকিও না। তোমার গুলির ওপর নির্ভর করছে তোমাদের গেরিলা হামলা, যুদ্ধ জয়। যা, শয়তানি করিস না। তুই কি করে মুক্তিযোদ্ধাদের খোঁজ পাবি? তোর তো জন্মই হয়নি তখন। মামা, তুমি তখন বলছো কেন? আমি তো তোমার যুদ্ধের ময়দানে চলে এসেছি। তবে আমার দিকে তোমার তাকাতে হবে না, তুমি গুলি চালাও। তুই এভাবে ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকলে আমার গুলি চালানো হবে না। তুই যা এখান থেকে। একটা মর্টার শেল উড়ে এসে মামার কাছে পড়ে। মামা হকচকিয়ে যান, তবে বুঝতে পারেন শত্রুদের মনোযোগ এখন তার দিকে। একটু দূরে ডান দিকে কয়েকজন মানুষের কাদার মধ্যে হাঁটার শব্দ শোনা যায়। মামা আরও গুলি চালালেন। 2-3টে চিৎকারের শব্দ শোনা যায়। স্টেনগান হাতে নিয়ে সরে এসে মামা আমার সামনে হাঁটু গেড়ে বসেন। আমাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমার দিকে তাকিয়ে জানতে চান, আসলে বলতো, তুই কেন এসেছিস এখানে? তোর মা জানে? তার উদ্বেগ আমার কাছে ভালো লাগে, মায়ার ছোঁয়া মনে হয়। না মামা, মা জানে না। মামা, তোমার কাছে একটা প্রশ্ন করতে এসেছি, উত্তর খুঁজে পাচ্ছি না অনেকদিন ধরে। জলদি বল, গুলি চালাতে হবে। মামা, আমি আমাদের জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে ফেলেছি। যতগুলো বই লেখা হয়েছে সব পড়েছি। জাতীয় পর্যায়ে যেসব ইতিহাস লেখা হয়েছে সেগুলোও পড়েছি। মন্ত্রণালয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা দেখেছি। আমি কোথাও তোমার নাম খুঁজে পাইনি। তুমি নেই। ওই তালিকায় তুমি নেই কেন মামা? এসব কিছু আমি করেছি তোমাকে খুঁজে পাওয়ার জন্য মামা। তোমাকে পাইনি। তোমাকে না পাওয়ায় আমার মনের মধ্যে সারাক্ষণ অশান্তিতে আছি। এই প্রশ্নের উত্তরটাই চাইছি। পিন্টু মামা চুপ মেরে যান। দূরে গোলাগুলির জোর শব্দ শুরু হয়েছে। তিনি সেদিকে তাকান। সেখানে তুমুল যুদ্ধ চলছে। তার কাজ সফল হয়েছে। তার চোখ উজ্জ্বল, মুখে রাজ্যের হাসি। তবে একটু গম্ভীর দৃষ্টিতে বলেন, তুই কি আমাদের পরিবারের যুদ্ধকালীন সব গল্প জানিস? কিছুটা জানি, যতটুকু মা আমায় বলেছে। বড় মামা যুদ্ধের সময় এক আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন, আর তুমি যুদ্ধের পর ভাতের যুদ্ধ করতে গিয়ে আর ফিরে আসনি। তাহলে শোন, তোর বড় মামা কোনো আততায়ীর গুলিতে মরেননি। আমি তাকে গুলি করে মেরেছিলাম। বড় ভাই শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। তাকে আমরা আর রাখতে চাইনি। তবে মামা, আমি তো শুনেছি যে বড় মামার কারণে আমাদের পুরো গোষ্ঠী প্রাণে বেঁচে গিয়েছিল। ভুল শুনেছিস। ওগুলো সব সুবিধাবাদীতে রুছিলা, বুঝলি? পাপ করার পর পাপ মোচনের একটা গল্প তৈরি করতে হয়। তুই সেই গল্পটাই শুনেছিস। শান্তি কমিটির জন্ম না হলে কি কেউ প্রাণে বাঁচত না? মুক্তিযোদ্ধারা কি ঘাস খেয়ে বেড়াচ্ছিল? আমাদের সেদিনের জীবন তোরা জানিস? তোর বড় মামা পাপ করেছিল, বুঝলি? নানা তো তোমাকে স্বাধীনের পর আর বাড়ি ফিরতে দেননি, কোনো সম্পত্তিও দেননি। তোমার ভাতের যুদ্ধে যাওয়াটা তিনি পছন্দ করেননি মনে হয়। না রে, ভাতের যুদ্ধ না। আব্বা আমাকে তার বড় ছেলেকে মেরে ফেলার শাস্তি দিয়েছিলেন। মামা একটু থামেন। আমার ভেতরে তখন ঝড় বইছে। আমার 2 মামা 2 প্রান্তের মানুষ। আর নানা, তিনি কোন প্রান্তের ছিলেন? মামা বলেন,
আব্বা আমাকে শুধু ত্যায্যই করেননি, তার প্রভাব খাটিয়ে আমার নাম যোদ্ধাদের তালিকা থেকে মুছে দিয়েছিলেন। এটাই তোর উত্তর। সে কারণেই তুই কোথাও আমাকে খুঁজে পাচ্ছিস না। আমার কষ্ট নেই রে, আমি যুদ্ধ করেছি, শত্রু তাড়িয়েছি, তাই তোরা এখন হেসে খেলে বেড়াচ্ছিস। মামা, তোমার যুদ্ধ তো ছিল দুইটা, স্বাধীনতা আর ভাত। ওটা ভাতের নকল যুদ্ধ ছিল রে। সত্যিকারের ভাতের যুদ্ধ এখনো শুরু হয়নি। সেই যুদ্ধ তো তোদের শুরু করার কথা, তোরা টের পাচ্ছিস না? আমি একটু চুপ করে থাকি, বলি, তোমরা তো আমাদের কিছু শিখিয়ে দাওনি। তুমি যে যুদ্ধ আশা করছো তার কোনোদিন হবে না মামা। আমরা এখন সবাই ভবিষ্যৎ থেকে টাকা ধার করে জীবন চালাই। মামা, এ প্রসঙ্গ থাক। আমার আসল উদ্দেশ্য হচ্ছে তোমার নামটা আবার যোদ্ধাদের তালিকায় তোলা। কি দরকার টিঙ্কু? আমার মতো আরো লাখো নামহীন যোদ্ধা আছে যারা তালিকায় নেই। নিজেকে কষ্ট দিস নে, এখন যা। মামা, তুমি আমার কাছে এক মস্ত বড় বীর, আমি তোমাকে ফিরিয়ে আনবই। তুই বললেই হবে নাকি? আমি তো তা চাই না। আমি তোদের কাছে আর ফিরতে চাই না। আমার পাওয়া আমি আদায় করে নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। আমি কিছু বলি না, অপেক্ষা করি মামার কথা শোনার। মামা বলেন, আমার মৃত্যুর আগে আমি তোর বড় মামার নাম যুদ্ধ অপরাধীদের তালিকায় উঠিয়ে দিয়েই মরেছি। কোনো না কোনোদিন তার বিচার হবে। আর তোর নানা, তিনি আমার কোনো অসম্মান করতে পারেননি। মামা আর অপেক্ষা করেন না, আবার তার স্টেনগান হাতে নিয়ে ডিবিটার কাছে ফিরে যান। আমি শুধু বারুদের স্ফুলিঙ্গের দিকে তাকিয়ে থাকি। প্রশান্তি ট্যাব M200। আনন্দ হবে অনন্ত চিরস্থায়ী, এমন সুচিন্তা থেকেই অনেক ভাবনার পর সুখ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের অনেক কাজ, অন্যান্য মন্ত্রণালয় সুখ মন্ত্রণালয়ের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না। অনেক কাজের মাঝেই এই মন্ত্রণালয়ের কর্তারা প্রতিজন নাগরিকের বাড়িতে বাড়িতে মেজাজ ভালো করার ওষুধ বিলি করে আসেন। সব মানুষের দুঃখ মুছে দিতে হবে, সবাইকে সুখী হতে হবে। শুধু সুখ উৎসাহিত নয়, দুঃখী হওয়া যাবে না, এমন আইনও চালু করা হলো। বাধ্যতামূলক এক প্রকল্পের মাধ্যমে সব দুঃখ মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেবা দেওয়া শুরু হলো। কিন্তু একটা দেশে তো এমন লোক থাকেই যারা দুঃখী হতে চায়। জামাল আহমেদ তাদেরই একজন। তার মনে কেমন যেন সবসময় একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব। সুখী হতে বললে সে দুঃখী হতে চায়, কষ্ট দিলে সে আনন্দ পায়। জামালের প্রতিবেশীরা যখন ধর্ম পালনের মতো উৎসাহ নিয়ে প্রশান্তি ট্যাব M200 কপ করে গিলে ফেলতে শুরু করত, জামাল তখন গেলার ভান করে চুপি সারে ওষুধটা পকেটে পুরে রাখত। একদিন লিফটে প্রতিবেশী সারোয়ারি চাচির সাথে দেখা। তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, জামাল, তোমাকে আজ কেমন যেন দুঃখী দুঃখী মনে হচ্ছে। তুমি আজকে ট্যাবলেট খাওনি? কি যে বলেন চাচি, এত সুখের ট্যাবলেট না খেয়ে পারি? খেয়েছি তো। ও আপনার দেখার ভুল। আপনি কেমন আছেন চাচি? আপনার সাথে দেখা করতে আসতেই পারি না। চাচির গাল হাসিতে প্রশস্ত হয়ে যায়। জানো, আমি কখনো ট্যাবলেট মিস করি না। বিশ্বাসই হয় না, তাই না জামাল? আমি এখন কোনো দুঃখ ফিলই করি না। তোমার চাচা চলে গেছেন 2 বছর হয়ে গেল। তার পেনশনের সামান্য টাকা আমি যা পাই তাতে পেটও ভরে না, কিন্তু আমার কোনো কষ্ট নেই। চিন্তা করতে পারো কত সুন্দর কাজ করছে ওরা। জামাল একটু সাবধান হয়, চোখে মুখে হাসির ছটা আনার চেষ্টা করে। সারোয়ারি চাচির চোখে সূক্ষ্ম সন্দেহের দোলা দেখেছে সে। বলে, চাচি, আমার মনে হয় দুঃখেরও একটা নির্দিষ্ট আকর্ষণ আছে। আপনি সুখী হতে হতে বিষণ্ণ ও বিরক্ত হয়ে যাবেন না তো? এ কথা বলেই সে বোঝে যে সে ভুল করেছে। আরে ছোড়া, কি যাতা বলছো তুমি? ওরা আমাদের সুখের প্রতিশ্রুতি দিয়েছে, তাছাড়া দুঃখিত থাকা তো দেশদ্রোহিতা। জামাল স্মিত হাসে, কিন্তু চাচি বুঝে যান যে জামাল প্রশান্তি ট্যাব খাচ্ছে না। জামালের ওষুধ না খাওয়ার খবর সবার কানে কানে রটে যায়। কেউ কেউ তাকে অসুস্থ এবং বোকা মনে করলেও বেশিরভাগই তার আদেশ অমান্য করার খবর গোপন রাখে। জামালের সাহসের জন্যে প্রতিবেশীদের মনের গহীনে ভালোবাসাও জন্মে।
কিন্তু তারা নিজেরা জামাল হতে সাহস পায় না। এক সন্ধ্যায় জামাল তার বাড়ির বারান্দায় বসে একটা বিষণ্ণ সূর্যাস্তের শান্ত সৌন্দর্য দেখছিল। তখন তার দরজায় অনেকগুলো টোকার শব্দ শুনে সে বিরক্ত হয়। গিয়ে দেখে প্রতিবেশীদের অনেকেই দরজায় দাঁড়িয়ে। ছোট্ট একটা জনতা বলা যায়, তাদের চোখে মুখে কৌতূহল ও ভয়। জামাল তার নিজের বিরক্তি সামলে নেয়। এদিক ওদিক তাকিয়ে এক তরুণ তাকে প্রশ্ন করে, তুমি এই সাহস পাও কেমন করে জামাল ভাই? সুখ পুলিশ এসে গেলে কি হবে? তোমাকে মেরে ফেলবে তো। আমি কি এমন করি তমাল? আমি তো শুধু আমার মতোই থাকতে চাই। জামাল নির্লিপ্ত মনে উত্তর দেয়, তুমি যে বাস্তবতা অনুভব করো তা কেমন জানো? আমরা এখন আর বাস্তবতা বুঝি না। আরেকজন ফিস ফিস করে বলে। সবাইকে দেখে জামালের আদেশ অমান্য করার উদ্দীপনা বেড়ে যায়। তার মনে অন্যরকম একটা সাহস আসে। সে একটা আন্দোলন শুরু করার কাজ শুরু করে দেয়। গোপনে সভা করে দুঃখ ভাগ করে নেওয়া থেকে শুরু করে হাসি ঠাট্টায় জীবন কাটানোর যে মনুষ্যত্বের লক্ষণ তা সবাইকে বোঝায়। বাকিরা সুখ পুলিশের নজর এড়িয়ে প্রশান্তি ট্যাব লুকিয়ে ফেলতে থাকে। সবাই আনন্দ, দুঃখ, ভয় এবং প্রেম সবই আবার বুঝতে শুরু করে। সুখ পুলিশ কিছু বুঝতে পারে না দেখে সুখ মন্ত্রণালয় একটু বিভ্রান্ত হয়। অননুমোদিত অনুভূতিগুলো নিয়ে প্রতিবেদনের পর প্রতিবেদন তৈরি করতে করতে তারা জামালের খোঁজ পায়। তারা সুখ এজেন্টদের পাঠায়। এজেন্টরা গিয়ে দুঃখিত কাউকে খুঁজে পায় না, বরং একটা জীবন্ত সমাবেশ দেখে, যেখানে হাসি, কান্না ও অগোছালো গল্প আড্ডা তরঙ্গায়িত হচ্ছে। সবাই ভ্রু কুচকাচ্ছে। এজেন্টরা তাদের প্রশান্তি ট্যাব সাধে, কেউ নিতে চায় না। এজেন্টরা বিভ্রান্ত হয়ে ফিরে যায়, তাদের ভ্রুও কুচকে যায়। ভ্রু কুচকানোকে এত মুক্তিদায়ক এর আগে কখনো মনে হয়নি এজেন্টদের কাছে। মন্ত্রণালয়ের সুখ বাধ্যতামূলক করার চেষ্টা ব্যর্থ হয়। আবেগে স্বাধীনতার পালে হাওয়া লাগে। দুঃখের দাবিতে রাজপথ প্রতিধ্বনিত হয়। স্লোগান ওঠে, আমাদের দুঃখিত হতে দাও, যেন আনন্দ পেতে পারি। ঠিক সেই সময় একটা গুলির আওয়াজ শোনা যায়। জামালের নিথর শরীর রাজপথে লুটিয়ে পড়ে। তরণী। লিসার জীবন ছিল ছবির মতো সুন্দর। তার স্বামী আদিল ছিল একজন প্রতিষ্ঠিত ডাক্তার। পরীর মতো দেখতে তাদের লক্ষ্যে দুজন মেয়ে আছে। লিসাও একজন সফল স্থপতি। সব নিখুঁত। যে যার কাজে সফল, বিত্ত অর্জন করেছে। সন্তানেরা গাড়ি চড়ে স্কুলে যাচ্ছে, পরীক্ষায় ভালো করছে, যেন একটা রঙিন সিনেমার জীবন। লিসার জীবনের এই প্রলেপ চূর্ণ হয় যখন আদিলকে এক মরণ রোগে ধরে। জীবনের শেষ কয়েক মাসে আদিল এক ভিন্ন মানুষ হয়ে যায়। ডাক্তাররা তাকে বলে দিয়েছিলেন কখন আদিল চলে যাবে। যে জলজান্ত মানুষটিকে লিসা চিনত, সে হয়ে যায় নির্জীব, বিষণ্ণময় এক আত্মা। অন্তিম সময়ে দুর্বল মুহূর্তগুলোর সাথে যুদ্ধ করতে করতে আদিল লিসার কাছে একদিন ফিসফিসিয়ে ক্ষমা চায়। লিসা মনে করেছিল ক্ষমা চাওয়াটা তার নিজের সাথে শেষ বোঝাপড়া। আদিল জানায় সে ক্ষমা চায় কারণ কল্পনা নামের এক নারীর সাথে সে মন খুলে প্রাণ জুড়িয়ে কথা বলতো। কল্পনার জন্যে সে প্রেম অনুভব করেছিল। লিসার আকাশ, পৃথিবী, ব্রহ্মাণ্ড চুরমার হয়ে যায়। এক মৃত্যু পথযাত্রী যাকে লিসা ছবি দেখার মতো সারা জীবন ভালোবেসেছে, এখন সে মৃত্যুশয্যায় এবং যার এখন সহমর্মিতা প্রয়োজন। তার উপরও ফসফসিয়ে রাগ হয়। মাথার ভেতর একটা সাপের ফনা জেগে ওঠে। মানুষটার মৃত্যু সন্ধিক্ষণের কথা ভুলে যায় সে। বুকের ভেতর হাতুড়ি পেটার দমদম শব্দ হয়। উগ উগ করে বমি আসে। তবে লিসা তার রাগ সামলাতে পারে। আদিলের আর বেশি সময় বাকি নেই। একসাথে তারা আর বসবে না, কথা বলবে না। আদিল চলে যায়। তার মৃত্যুর পর লিসাকে সবকিছু একা সামলাতে হয়। স্বামীর জন্য কর্তব্য পালন করে, মেয়েদের যত্ন নেয়, বিদ্যুৎ ও পানির বিল দেয়, ফ্ল্যাটের সার্ভিস চার্জ দেয়। সব দায়িত্ব দায় নিয়ে সে আদিলের সাথে তার স্মৃতির টুকরোগুলো জুড়ে একটা মালা তৈরি করতে বসে। পারে না। কল্পনা নামটা তাকে তাড়িয়ে বেড়ায়। মালাটা গাঁথতে কষ্ট হয়। তাকে কল্পনার কথা জানানোর কি দরকার ছিল? একদিন আদিলের কিছু কাগজপত্র ঘাঁটতে গিয়ে কল্পনাকে লেখা একটা চিঠি খুঁজে পায় সে। চিঠির কথাগুলো বেশ স্নেহপূর্ণ। শব্দগুলোতে অপরাধবোধ আছে, সান্ত্বনাও আছে।
লিসা বুঝতে পারে যে তার স্বামী কল্পনার প্রতি শুধু স্নেহই ছিল, তবে সেই স্নেহর মাঝে ঘন ভালোবাসার টের পাওয়া যায়। যে ভয়টা সে পেয়েছিল সেটাই সত্যি হয়। শরীরের সম্পর্ক হলে লিসা এত আতঙ্কিত হতো না। মনের সম্পর্কই তাকে জ্বালায়, সে কষ্টে ডুবে যায়। একটা আবেগী সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। কল্পনার সাথে দেখা করতে চলে যায়। কিছু উত্তর পাওয়া প্রয়োজন, কিছু উত্তরের সমাপ্তি প্রয়োজন। উত্তরগুলো না পেলে কি সে এগিয়ে যেতে পারবে না? পারবে, কিন্তু যে মালাটা সে গাঁথতে চাইছে সেটা আর বোনা হবে না। কল্পনা একজন নার্স। লিসা হাসপাতালে এসে তার সাথে দেখা করতে চাইছে, তা দেখে সে অবাক হয়। দ্বিধা, লজ্জা ও দোষবোধ কাজ করে তার মনে। বলে, আমার ডিউটি শেষ হতে আরো 1 ঘন্টা বাকি, আপনাকে তো তাহলে। আমি অপেক্ষা করছি, লিসা বলে। হাসপাতালের কাছে একটা ক্যাফেতে বসে কফি সামনে নিয়ে দুজনেই অনেকক্ষণ চুপ করে থাকে। কল্পনায় কথা শুরু করে। স্যার যখন বুঝতে পারলেন তার কি হয়েছে, তিনি আপনাকে বলতে পারেননি, সাহস পাননি। আমাকে বলেছিলেন। তোমাকে কেন? আপিসে আরো অনেকেই তো ছিল, ওদেরকে তো বলেনি। তুমি বলে সম্বোধন করে লিসা একটু অপ্রস্তুত হয়। কল্পনা স্মিত হাসে। কল্পনা বলে, ভাবি, রোগটা স্যারের আগে আমাকেই ধরেছিল, তবে দুইজনের রোগ একই রকম না। তারটা একটু বেশি ধ্বংসী ছিল। আমার যেতে আরো 1 বছর লাগবে। কণ্ঠ। রিকশাটা ইলেকট্রিক ব্যাটারিতে চলে। প্যাডেল মারতে হয় না, কিন্তু অস্বাভাবিক জোরে ছুটছে। 2 হাত দিয়ে 2 পাশের ডালা শক্ত করে ধরে বসে আছি। এমন রিকশায় আগেও চড়েছি। আজকে রিকশাওয়ালার একটা পা নেই। সামনের হ্যান্ডেলের ফাঁকে তার ক্রাচটা ঝোলানো। অনুরোধ করার পরও সে ধীরে চালাচ্ছে না। হয়তো ওর অস্তিত্বহীন পায়ের সমস্ত ক্রোধ সে ব্যাটারির মাধ্যমে প্রকাশ করছে। সে তার না থাকা পায়ের উপর রেগে আছে। আমিও তো অনেক কিছু নিয়ে রেগে থাকি, কিন্তু প্রকাশ করি কেমন করে জানি না। ভয়টাই মনে হয় আমার প্রকাশ। ওকে বলি, ভাইজান একটু আসতে যান, আমার তাড়া নেই। সে বলে, স্যার ফাঁকা পাইছি, একটু জোরেই যাই। সে বেশি দূর জোরে হাঁকতে পারে না। 8 রাস্তার মোড়ে তাকে ধীর হতেই হয়। আমার ভয় কিছুটা স্তিমিত হয়। প্রতি রাতে জট নিয়ে দুশ্চিন্তা করে ঘুমাতে পারি না। আজ এই জটকে ভালোবেসে ফেলি। 8টা রাস্তা এক হয়েছে। 8টা! আমি কি এই মোড়ে আগে এসেছিলাম? মনে পড়ে না। প্রায় 20 মিনিট আটকে থাকি। একবার মনে হয় রিকশাওয়ালার নাম জিজ্ঞেস করি। চিন্তাটা বাদ দেই। ও তো আমার নাম জানতে চাচ্ছে না, আমি কেন তার নাম জানতে চাইব? কিন্তু সে রাস্তায় সবাইকে গালি দিচ্ছে আর 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এগোচ্ছে। যে এত গালি দিচ্ছে তার নামটা জানাও মনে রাখা একটা কর্তব্য। আমি মনে মনে অনেক গালি দেই। ইলেকট্রিক ব্যাটারি থেকে ঘ্রুত ঘ্রুত শব্দ হয়। ইঞ্চি ইঞ্চি করে এগুতে এগুতে 8 রাস্তার মোড়ের ভেতরেও অনেকগুলো অলিগলি তৈরি হয়। আরো 20 মিনিট। মোড়টাকে এখন ভীষণ বন্দি মনে হয়। মোড়টাই এখন বন্দি। না, ওর নাম জানা দরকার নেই। মুক্ত হতে 40 মিনিট পার হয়। মাথার উপরে সূর্য। একবার হুড তুলে দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নামিয়ে দিয়েও শান্তি পায় না, দম বন্ধ হয়ে যায়। সূর্যটা বড়ই জ্বালাচ্ছে। 40 মিনিট পর আমার নামহীন পাহীন রিকশাওয়ালা আবারও জোরে টান দেয়। ঠিক তখনই রিকশার পেছনের পাদানিতে একটা ভর অনুভব করি। আমার পেছনে কেউ যেন পাদানিতে উঠে পড়েছে। আমি পেছনে তাকাই। রিকশার ডালা থেকে হাত ছাড়ি না, কাউকে দেখি না, শুধু মনে হয় পেছনটা ভার। পাহীন রিকশাওয়ালা টান দিয়েছে। একটা কণ্ঠ পেছন থেকে মাথায় খোঁচা মারে, স্যার, তীরের মতো। আবার 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 বলে, 10টা টাকা দেন স্যার, সারাদিন কিছু খাই নাই স্যার। কণ্ঠ শুনে রিকশাওয়ালা 2 সেকেন্ডের জন্য পেছনে তাকায়। চাউনি দেখে মনে হয় কণ্ঠটাকে সে চেনে। তারপর আবার আনমনে ছোটে। ওর বেলটা ট্রিং ট্রিং বাজে না, ভ্যা ভ্যা করে। কর্তৃপক্ষের গাড়িতে এমন শব্দ হয়, কিছুক্ষণ আগেও শুনেছি।
এমন দুরন্ত রিকশায় বসে শান্ত থাকতে অসুবিধা হচ্ছে। পেছনে তাকাতে পারছি না, মনে হচ্ছে হাত ফসকে গেলে রিকশা থেকে পড়ে যাব। এক হাত মুক্ত করে রিকশার পেছনের জানালা দিয়ে ঝুলে থাকা কণ্ঠের দিকে তাকানোর চেষ্টা করি। ওকে দেখা যায় না, শুধু শোনা যায়, 10টা টিয়া দেন স্যার, সারাদিন কিচ্ছু খায় নাই স্যার। আবার 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 স্যার 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 স্যার। আর সহ্য হয় না। সূর্যটাও মাথার ওপরে, অনেক জ্বালাচ্ছে। এই শব্দ থেকে মুক্ত হতেই হবে। একটা বুদ্ধি খেলে যায়। ভাই, ও ভাই, একটা জোরে ব্রেক কষেন না, ব্রেক মারেন, ও ছুটে যাক, পড়ে যাক। রিকশাওয়ালা ঠিক মতো শুনতে পায় না। আমি আরো জোরে চিৎকার করে ব্রেকটা চাপতে বলি। এত উচ্চ কণ্ঠ রিকশাওয়ালা একজন যাত্রীর কাছ থেকে আশা করেনি। থতমত খেয়ে সে রিকশার হাতলে দুটো ব্রেকই কষে ধরে। রিকশা থমকে দাঁড়ায়। থমকানোর আগে রিকশার চাকাগুলোর নিচ থেকে বোধহয় একটা শি শব্দ হয়, কিন্তু তা আমি শুনতে পাই না। আমার কান তখন ওই কণ্ঠের দিকে। মন বলে, কণ্ঠটা দূর হচ্ছে না কেন, ও যায় না কেন? থপথ্রাপ করে একটা শব্দ হয়, সাথে অনেকগুলো ট্রিং ট্রিং বেলের শব্দ। সব রিকশা থেমে গেছে। আমি বুঝেছি কি হয়েছে। পেছনে তাকিয়ে দেখি কণ্ঠটা পেছনের দুটো রিকশার ঠিক মধ্যিখানে পড়ে আছে, তার পেছনে একটা সিএনজি। থমকে গিয়ে আমার পাহীন ভাই পেছনে তাকায়। তার পা নেই বলে রিকশা থেকে নামতে পারে না। কণ্ঠটাকে থপ করে পড়তে দেখে আমার দিকে তাকিয়ে সে বলে, আপনি একটা পশু। শুনে আমার রাগ হয়, পশুর মতো রাগ। বলি, পশু কি আমি একাই? ওর গলার আওয়াজ তুমি শোনো নাই? শুনছো তো? তার দিকে তাকাইছো, আমি কইলেই তুমি থামবা? তুমিও আওয়াজটা শুনতে চাচ্ছিলা না।